শীত উপেক্ষা করে নির্বাচনী প্রচারণার মাঠে প্রার্থী ও সমর্থকরা। ভোটারদের মন জয় দেয়া হচ্ছে প্রতিশ্রুতি আর অঙ্গীকার। যুদ্ধাপরাধীদের নিয়ে সরকার গঠন করলে মুক্তিযুদ্ধের চেতনার মর্যাদা থাকবে না বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে পুলিশের সাবেক ৮৮ কর্মকর্তার একাত্মতা। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার শেষ চেষ্টা করছে সরকার, অভিযোগ বিএনপির। হাইকোর্টের আদেশে প্রার্থিতা বাতিল হওয়া ৮ আসনে নতুন তফসিল দাবি। জামায়াত প্রার্থীদের বিষয়ে আগামী ২ কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত জানালেন ইসি সচিব। সব বাহিনী এখন ইসির নিয়ন্ত্রণে বললেন আইজিপি। এবং আইএসআই এর সঙ্গে জামায়াত নেতাদের যোগাযোগ নতুন না হলেও উদ্বেগজনক, দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়ার ছক কষা হচ্ছে, শঙ্কা নিরাপত্তা বিশ্লেষকদের। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশ জুড়ে প্রচারণায় ব্যস্ত আওয়ামী লীগ প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে স্বাধীনতার সপক্ষের শক্তিকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন তারা। তরুণ প্রজন্ম যেন বিভ্রান্ত না হয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান তাদের। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসায় দম ফেলার ফুসরত নেই প্রার্থীদের। টানা ২ মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ঢাকা ২ আসনের প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলাম আমিনবাজার এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি বলেন, বিজয়ের মাসে স্বাধীনতা বিরোধীদের প্রত্যাখ্যান করে নৌকাকেই বিজয় করবে জনগণ। আমরা বিশ্বাস করি মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির পক্ষে রায় দেবে, মানুষ উন্নয়নের পক্ষে রায় দেবে, অগ্রগতির পক্ষে রায় দেবে। কোন অবস্থাতে এই অপশক্তির বিরুদ্ধে যারা দেশকে ধ্বংস করতে চায়, যারা দেশকে আবার পিছনের দিকে নিয়ে যেতে চায়, তাদের পক্ষে এই বিজয়ের মাসে কোন অবস্থাতেই মানুষ রায় দেবে না। ঢাকা ৯ আসনে প্রচারণা চালান আওয়ামী লীগের প্রার্থী সাবের হোসেন চৌধুরী। ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি। এছাড়া দিনভর নির্বাচনী প্রচারণা চালান ঢাকা ১৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাদেক খান। এদিকে নিজ নির্বাচনী এলাকায় প্রচারণা চালান কুষ্টিয়া সদর আসনের প্রার্থী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এই দেশের মালিক জনগণ, জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে তিনিই ক্ষমতায় থাকবেন। জনগণ চাইলে, জনগণ ভোট দিয়ে নির্বাচিত করলে মাননীয় প্রধানমন্ত্রী শুধু এবার না, এরপর যতদিন জনগণ চাইবে ততদিন প্রধানমন্ত্রী থাকবেন। ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে বিভিন্ন এলাকায় সকাল থেকেই প্রচারণায় ব্যস্ত আওয়ামী লীগের প্রার্থী ওবায়দুল মুক্তাদির চৌধুরী। ভোলা ১ আসনে প্রচারণা চালান আওয়ামী লীগের প্রার্থী ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মাদারীপুর ২ আসনে গণসংযোগ করেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। নোয়াখালীর কোম্পানিগঞ্জে নিজ নির্বাচনী এলাকায় পথসভায় অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তারা জানে নিশ্চিতভাবে তারা পরাজিত হবে, সে কারণে ভিত্তিহীন মিথ্যা অভিযোগ তুলছে, যার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। গাজীপুর ১ আসনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজামেল হক, সিলেট ৪ আসনে ইমরান আহমেদ, ভোলা ২ আসনের আলী আজম মুকুল, ময়মনসিংহ ১১-তে কাজীউদ্দিন ধনু সহ দেশের নানা প্রান্তে ব্যাপক প্রচারণায় নেমেছেন আওয়ামী লীগের প্রার্থীরা। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ। চট্টগ্রামে আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে ভোট চাইলেন সাংস্কৃতিক অঙ্গনের তারকারা। বৃহস্পতিবার দিনভর চট্টগ্রামের বিভিন্ন স্থানে প্রার্থীদের নিয়ে প্রচার চালান তারা। এ সময় নতুন ভোটারদের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ভোট দিতে আহ্বান জানান জনপ্রিয় তারকারা। এবার চট্টগ্রামে আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে প্রচারণায় নামলেন চলচ্চিত্র অঙ্গনের তারকারা। সকালে জেলা প্রেস ক্লাবের সামনে থেকে আওয়ামী লীগের প্রার্থীদের নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন রোকেয়া প্রাচী, রিয়াজ, ফেরদৌস, তারিন সহ অনেকেই। এ সময় নৌকার পক্ষে লিফলেট বিলি করেন তারা। যারা এবার প্রথম ভোট করছেন, আমরা আশা করব তারা সবাই স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে যেই দল বাংলাদেশ আওয়ামী লীগকে ভোট দেবে। ঢাকা থেকে শুরু করে সমস্ত বাংলাদেশে বিভিন্ন জায়গাতে
আমরা যাওয়ার চেষ্টা করছি, সবাইকে বলার চেষ্টা করছি নৌকার পক্ষে আছি। পরে চকবাজার, সিইসি মোড় ও বহদ্দার হাটেও প্রচারণা চালান জনপ্রিয় সব তারকারা। এ সময় তরুণ প্রজন্মের ভোটারদের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ভোট দিতে আহ্বান জানান। তরুণরাই আমাদের বাংলাদেশ, সো তারুণ্যের প্রথম ভোট স্বাধীনতার পক্ষে হোক। তরুণদের জন্যই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীর বাংলাদেশের যে পরিকল্পনা করেছে, তরুণরা যেন আবারও প্রধানমন্ত্রীকে নৌকা মার্কায় ভোট দেয়। দিনভর প্রচারণায় তারকাদের সাথে ছিলেন চট্টগ্রাম 9 আসনের প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম 7 আসনের প্রার্থী ডক্টর হাসান মাহমুদ। সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে প্রচারণার মাঠে ব্যস্ত সময় কাটাচ্ছেন বিএনপি ঐক্যফ্রন্টের প্রার্থী সমর্থকরাও। ছোট ছোট মিছিল, লিফলেট বিতরণ, মাইকিং ও উঠান বৈঠক সহ নানা কার্যক্রমের মাধ্যমে ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন তারা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। ঢাকা 13 আসনের বিএনপি প্রার্থী আব্দুস সালামের কর্মী সমর্থকরা বৃহস্পতিবার সকালে এভাবেই নানা ঢঙে ধানের শীষের পক্ষে মোহাম্মদপুর এলাকায় প্রচারণা চালান। এ সময় শিয়া মসজিদ, কৃষি মার্কেট, শেখের টেক সহ আশপাশের বিভিন্ন এলাকার ভোটারদের কাছে তিনি ভোট চান। ভোটাররাও 30শে ডিসেম্বর সুষ্ঠুভাবে ভোট দিতে যান বলে জানান। যে দেশের জন্য সুষ্ঠুভাবে কাজ করবে তাকে ভোট দেওয়া উচিত। ভোটাররা যেন ভালোভাবে ভোট দিতে পারি, ভোট কেন্দ্র যেন সেরকম সবার জন্য নিরাপদ থাকে, সেটাই আর কি। শান্তিপূর্ণ নির্বাচন হোক, জনগণ যাতে ভোট সেন্টারে যেতে পারে, যার যার ভোট সে দিতে পারে, তার ভোটিং অধিকারটা যাতে সে প্রয়োগ করতে পারে। একই সময় ঢাকা 5 আসনের গোপীবাগ ও ধলপুরের বিভিন্ন জায়গায় প্রচারণা চালান বিএনপি প্রার্থী নবিউল্লাহ নবী। এদিকে দুপুরে ভাটারা এলাকায় প্রচারণায় নামেন ঢাকা 11 আসনের বিএনপি প্রার্থী শামীমা আরা বেগম। এ সময় সব দলের জন্য সমান নির্বাচনী পরিবেশ বজায় রাখার দাবি জানান তারা। যত গ্রেপ্তার হচ্ছে তত আমার লোক বাড়ছে। জনগণই আমাদের মূল শক্তি। ইনশাল্লাহ এই এলাকার জনগণ আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। সকালে খুলনা 2 আসনে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু রূপসা মোড়, টুটপাড়া, মাস্টারপাড়া সহ শহরের বিভিন্ন এলাকার ভোটারদের ঘরে ঘরে যান। এছাড়া খুলনা 3 আসনের দৌলতপুর এলাকার ফুলবাড়ি গেট, মহেশ্বর পাশা ও খ্রিস্টান পাড়ায় গণসংযোগ চালান বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল। ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ারে এই এলাকাবাসী এবং শ্রমিকরা আমাদের সাথে সম্পৃক্ত হয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছে তারা 30 তারিখে ভোট যুদ্ধে তারা আমাদের সাথে থাকবে। প্রচার মিছিল, প্রচারণায় যাতে হামলা করতে না পারে সে ব্যাপারে পুলিশ প্রশাসনকে কঠিন এবং কঠোর ভূমিকা রাখতে হবে। এই আসনে ইভিএম দিয়ে ভোট হবে, প্রতিটি কেন্দ্রে সেনাবাহিনী থাকবে এবং সেনাবাহিনী ভোট গণনা করবে। সে কারণেই আমাদের এই আসনে কোনো সমস্যা হবে না। অন্যদিকে দুপুরে বরিশাল 6 আসনের বিএনপি প্রার্থী আবুল হোসেন খান নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পাড়া মহল্লায় প্রচারণায় নামেন। এছাড়া রাজশাহী, ময়মনসিংহ, নোয়াখালী সহ দেশের নানা প্রান্তে উৎসবমুখর পরিবেশে প্রচারণা চালান বিএনপি, জাতীয় ঐক্যফ্রন্ট ও 20 দলের প্রার্থীরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার শেষ চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। নির্বাচনের মাধ্যমেই সিদ্ধান্ত হবে যে আমরা কি গণতন্ত্রে থাকবো নাকি পুরোপুরি হবে এক ন্যায়তন্ত্র স্বৈরতন্ত্রের মধ্যে চলে যাব। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার জন্য তারা শেষ চেষ্টা করছে। আমাদের দায়িত্ব, আমি মনে করি যে মানুষকে জাগিয়ে তোলা, প্রতিরোধ তাদেরকেই করতে হবে। এই ধরনের যে ষড়যন্ত্র চক্রান্ত তাকে ব্যর্থ করতে হবে এই মানুষগুলোকে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ইসি নয় সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে একথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নতুন করে 8 জনের প্রার্থিতা অবৈধ ঘোষণার বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে বিকল্প প্রার্থীদের মনোনয়ন গ্রহণের দাবি জানান তিনি। নির্বাচন কমিশন বলেছে বৈধ, আদালত বলছে অবৈধ। তাহলে ভুল করলে নির্বাচন কমিশন করেছে, কিন্তু শাস্তিটা আমাদের পেতে হবে কেন? আমরা সেই জন্য নির্বাচন কমিশনকে বলেছি যে ওই নির্বাচনী এলাকায় আমাদের আরও যেসব প্রার্থী বৈধ হয়েছে আপনাদের বিবেচনায়, তাদের মধ্যে যে কোনো একজনকে সুযোগ দিন নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার, কিংবা কেউ মরে গেলে যেমন সেই আসনে নির্বাচন স্থগিত থাকে এবং রিশিডিউল হয়, এটাও একরকমের মৃত্যুই আর কি। এটাকে বরঞ্চ নিহত হওয়া বলতে পারেন।
জামায়াতে ইসলামী নেতাদের ধানের শীষের প্রতীকে নির্বাচনের বিষয়ে হাইকোর্টের আদেশের জবাব আগামী 2 কর্মদিবসের মধ্যে দেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ। এছাড়া গাইবান্ধা 3 আসনের প্রার্থী ফজলে রাব্বি চৌধুরীর মৃত্যু সনদ রিটার্নিং কর্মকর্তা জমা দিলে আইন অনুযায়ী সেই আসনের নির্বাচন স্থগিত করে পূর্ণ তফসিল ঘোষণা করা হবে বলে জানান তিনি। এদিকে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, দেশে নির্বাচনের যে সুবাতাস বইছে তা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের ইঙ্গিত। গত 18 ডিসেম্বর নিবন্ধন বাতিল হওয়া জামায়াতে ইসলামীর 25 নেতার ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করা হয়। হাইকোর্ট 3 কর্মদিবসের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করতে ইসিকে নির্দেশ দেন। বৃহস্পতিবার সকালে আদেশের আনুষ্ঠানিক কপি হাতে পেয়ে কমিশন সচিব জানান, নির্ধারিত সময়ের মধ্যেই জবাব দেবেন তারা। মহামান্য হাইকোর্টের চিঠিটা পেয়েছি এবং এ বিষয়ে আমরা আইন শাখায় তাদেরকে বলেছি বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে যাতে কমিশন উপস্থাপন করা হয়। আমাদের হাতে আরো 2টি কার্যদিবস হাতে আছে, এর মধ্যে মাননীয় কমিশন নিশ্চয়ই একটা সিদ্ধান্ত দেবেন। এছাড়া ঐক্যফ্রন্টের প্রার্থী ফজলে রাব্বি চৌধুরীর মৃত্যুতে গাইবান্ধা 3 আসনের নির্বাচন স্থগিত করা হবে বলেও জানান তিনি। স্বাভাবিকভাবে আইনের যেটা আছে সেটি হলো ওই আসনটার আসন্ন যে 30 তারিখের নির্বাচন এটা স্থগিত করা হবে, পরবর্তীকালে একটা তারিখ নির্ধারণ করা হবে। একই দিন সকালে ফলাফল ব্যবস্থাপনা সংশ্লিষ্টদের প্রশিক্ষণে নির্বাচনী পরিস্থিতি নিয়ে নিজের সন্তুষ্টির কথা জানান সিইসি। মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত নির্বাচনমুখী আচরণ লক্ষ্য করা গেছে। নির্বাচনের সাথে সম্পৃক্ত রাজনৈতিক দল এবং প্রার্থী তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিচ্ছে এবং তাদের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে যে একটা নতুন সরকার গঠন হবে 30 তারিখের পরে, সেটা একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। ভোটারদের আমানত রক্ষায় সতর্ক থাকতে ফলাফল ব্যবস্থাপনা সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার। ভোটারদের আমানতগুলো আপনাদের হাতে পৌঁছে যাবে। ভোটারদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। কেবল পুলিশ নয়, সব বাহিনী নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি। বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশনে এসে তিনি কথা বলেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। সুনির্দিষ্ট কোনো অভিযোগ যদি কোথাও পাওয়া যায় বা অতীতে পাওয়া গিয়েছে সেই সকল জায়গায় আমরা ব্যবস্থা নিয়েছি, যে সকল জায়গায়। কিন্তু যদি ঢালাও অভিযোগ আপনি যেটা বলছেন, এরকম কোনো কিছু আমাদের কাছে এই মুহূর্তে নেই। নিয়ন্ত্রণে নেই, এটা তো একটা অবাস্তব একটা কথাবার্তা বলেছেন যে আমরা শুধু নয়, সমস্ত প্রশাসনই এখন আমাদের এই কমিশনের নিয়ন্ত্রণে। যুদ্ধাপরাধীদের নিয়ে সরকার গঠন করলে মুক্তিযুদ্ধের চেতনার মর্যাদা থাকবে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৭১-এর পরাজিত শক্তি কখনো এদেশের উন্নয়ন চায় না। বৃহস্পতিবার বিকেলে গণভবনে মুক্তিযুদ্ধের পক্ষে পুলিশের সাবেক ৮৮ কর্মকর্তার একাত্মতা প্রকাশ অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে পুলিশের সাবেক আইজিপি সহ নানা ঊর্ধ্বতন কর্মকর্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতি সংহতি জানিয়েছেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। তার সরকার যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার করায় দেশ অভিশাপ মুক্ত হয়েছে, আর এসব কারণেই দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়েছে। নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ ব্যাপক সাড়া পাচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেছেন, দেশের চলমান উন্নয়ন ধারা বজায় রাখতে আবারও নৌকাকে বিজয়ী করা প্রয়োজন। এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর মনোবল ভেঙে দিতে লন্ডন থেকে দ্বিমুখী ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। যুদ্ধাপরাধীদের নিয়ে সরকার গঠন করে, তাহলে এদেশে তো আর মুক্তিযুদ্ধের কোনো মর্যাদাও থাকবে না, চেতনাও থাকবে না, আর দেশের উন্নতি হবে না, অগ্রগতি হবে না। কারণ যারা পরাজিত শক্তির দোষ, তারা তো চাইবে না যে বাংলাদেশ এগিয়ে যাক। খুনি, অগ্নিসন্ত্রাসকারী, কারণ পুলিশের লোকদের যেভাবে তারা হত্যা করেছে তা তো চিন্তা করা যায় না। এত জঘন্য কাজ তারা করতে পারে। এবং এখনও শুনি নির্বাচন সামনে রেখে নাকি তাদের মূল টার্গেটই হবে পুলিশের কিছু ঊর্ধ্বতন কিছু মেরে ফেলে দিলেই নাকি সব ঠান্ডা হয়ে যাবে। তাদের দুইটা পরিকল্পনা, আর এই পরিকল্পনা তো সেই একটা ক্রিমিনাল আছে লন্ডনে, সে বসে বসে পাঠায় যে একটা হচ্ছে পুলিশকে পয়সা দিয়ে হাত করো, আর একটা হচ্ছে এদেরকে হত্যা করে এদের ডিমোরালাইজ করো।
এই দুইমুখী পরিকল্পনা নিয়ে তারা এগোচ্ছে। তবে আমি এটুকু আত্মবিশ্বাস আছে যে এখন তারা যেটা চিন্তা করে পুলিশ এখন সেটা না, এখন অনেক দক্ষতা অর্জন করেছে, অনেক আত্মবিশ্বাস তাদের মাঝে ফিরে এসেছে এবং তাদের যেটা দায়িত্ব কর্তব্য তারা এটা কঠিনভাবে করে। এর আগে বৃহস্পতিবার সকালে ধানমন্ডির সুধা সদন থেকে দেশের 4 জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, নৌকার জোয়ার দেখে ভুয়া ব্যালট পেপার ছাপিয়ে ও চক্রান্তের মধ্য দিয়ে নির্বাচনে কারচুপির অভিযোগ করছে বিএনপি। এ সময় উন্নয়নের স্বার্থে নৌকা মার্কার বিজয় প্রয়োজন জানিয়ে শেখ হাসিনা বলেন, বিএনপির চক্রান্তের হাত থেকে জনগণের ভোটাধিকার রক্ষা করতে হবে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন সংসদীয় আসনে জনসভায় সরাসরি যোগ দেওয়ার পাশাপাশি ভোট প্রার্থনায় এবার ডিজিটাল প্রযুক্তিকে পুরোদমে কাজে লাগাচ্ছে আওয়ামী লীগ। বুধবার তৃতীয় দিনের মতো ধানমন্ডির সুধা সদন থেকে ভিডিও কনফারেন্সে দলীয় প্রধান শেখ হাসিনা অংশ নেন রাজশাহী, নড়াইল, গাইবান্ধা ও জয়পুরহাটের নির্বাচনী জনসভায়। দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের পক্ষে ভোট চান শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সের শুরুতেই রাজশাহীর জনসভায় যোগ দেন শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচনী ওয়াদা পূরণ করেছে বলেই দেশের সামগ্রিক উন্নয়ন হয়েছে। আমাদের নির্বাচনের ইশতেহার অনুযায়ী আমরা জনগণের কাছে ওয়াদা যেমন পূরণ করি, ক্ষেত্র বিশেষে তার থেকে অনেক বেশি আমরা বাস্তবায়ন করেছি, অনেক বেশি কাজ আমরা করেছি। রাজশাহীর পর আওয়ামী লীগ প্রধান অনলাইনে যুক্ত হন নড়াইলের জনসভায়। সুধা সদনে ক্রিকেট তারকা নড়াইল 2 আসনের আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মর্তুজাকে পাশে নিয়ে তিনি ভোট প্রার্থনা করেন নৌকার পক্ষে। এ সময় মাশরাফিও নৌকা মার্কাকে বিজয়ী করতে ভোট চান নড়াইলবাসীর কাছে। আপনারা স্বাধীনতার পক্ষে থাকুন, নৌকা মার্কায় ভোট দিবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখবেন, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সমৃদ্ধ, সুন্দর এবং আরো শক্তিশালী বাংলাদেশ উপহার দেবে ইনশাআল্লাহ। ভিডিও কনফারেন্সে শেখ হাসিনা বলেন, বিএনপি কারচুপির উদ্দেশ্যেই ভোট বানচালের অপচেষ্টা করছে। নির্বাচনের সময় তারা মুজিব কোড বানাবে, আওয়ামী লীগের ব্যাচ বানাবে, তারা গোলমাল করে আওয়ামী লীগের উপরে বদনাম দেবে এবং ভোট কারচুপি করবে। নির্বাচনকে তারা হয় বানচাল আর নয়তো ভোট কারচুপি করার পরিকল্পনা করছে। জনগণের অর্থ তারা আত্মসাৎ করেছে, কারণ যে অর্থওয়ালার অর্থ জনগণের কাছে পৌঁছাক, অর্থওয়ালার অর্থ নেন, নৌকা মার্কায় ভোট দেন। এরপর উত্তরের জেলা গাইবান্ধায় ভিডিও কনফারেন্সে যুক্ত হন দলীয় প্রধান শেখ হাসিনা। ভোটারদের কাছে সেখানকার প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ শান্তি চাইলেও বিএনপি দেশকে ধ্বংসের পথে নিতে চায়। সবশেষ ভিডিও কনফারেন্সে শেখ হাসিনা যোগ দেন জয়পুরহাটের নির্বাচনী জনসভায়। অন্যান্য আসনের মতো সেখানেও নৌকার পক্ষে ভোট চান তিনি। স্বাধীনতা বিরোধীরা যাতে আর কখনো দেশ পরিচালনার সুযোগ না পায় সেজন্য দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। শুক্রবার রাজধানীর গুলশানে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর 2টায় গুলশান 2 নম্বরের ইউথ ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। তার এই নির্বাচনী প্রচারণাকে সফল করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে মহানগর আওয়ামী লীগ সহ দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জনসভায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ গোয়েন্দা সংস্থার কর্মীরা কাজ করে যাচ্ছেন। এদিকে বিকেলে জনসভা স্থল পরিদর্শন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীরা। দেখছেন প্রবাসের সময়। ক্লিক সুইচ 50,000 বার অন অফ করা যায় নিশ্চিন্তে। ক্লিক সুইচ চলছে, চলবে। মাঠে থাকতে বক্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানকে 15টি অ্যাম্বুলেন্স ও 40টি জিপ বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী আরো বলেন, নিশ্চিত পরাজয় জেনে বিএনপি, জামায়াত ও ঐক্যফ্রন্ট অহেতুক অপপ্রচার চালাচ্ছে। আপনারা কেন যেন গুটিয়ে গেছেন বিএনপি বন্ধুরা, ঐক্যফ্রন্ট করলেন, তারপর গুটিয়ে গেলেন। আপনারা কেন? জনগণের রায় দেবে, গোপন ব্যালটের মাধ্যমে রায় দেবে। গতকাল দেখলাম আপনারা অনেক কূটনীতির সাথে বৈঠক করেছেন। এইসব নালিশ করে, অভিযোগ না করে মাঠে থাকেন না কেন?
ভয় পান কেন? মাঠ ছেড়ে যাবেন কেন বলেন? কেন অজুহাত করেন কেন? সবাই আবার মাঠে আছে, আর আপনারা শুধুমাত্র ঢাকায় এসে প্রেস ব্রিফিং করেন। নিশ্চিত পর্যায়ের মুখে আজকে বিএনপি জামাত ঐক্য ফ্রন্ট আজকে এই সমস্ত অহেতুক অভ্যুত্থান চালাচ্ছে। নির্বাচনে কোনো অবৈধ উপায়ে নয়, জনগণের ভোটে আওয়ামী লীগ জয়ী হতে চায় বলে মন্তব্য করেছেন ভোলা 1 আসনের প্রার্থী তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার দুপুরে ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। আমার কঠিন নির্দেশ যে আমি জোর জবরদস্তি করে আমার এই শেষ বয়সে আমি কোনো এমপি হতে চাই না, এবং আমি আমার বক্তৃতায় বলি যে আপনাদের ভোটে আমি এমপি হতে চাই। মা বোনেরা ভাইয়েরা, আপনার ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে যদি আপনাদের পছন্দ হয় আমাকে 2 জন প্রার্থীকে 2 পাল্লায় দাঁড় করাবেন, আপনাদের চোখে যাকে যোগ্য মনে হবে তাকে আপনারা ভোট দেবেন। উত্তরে যেমন বঙ্গবন্ধুর নেতৃত্বে নৌকার পক্ষে গণজোয়ার হয়েছিল, ঠিক এইবারও শেখ হাসিনার নেতৃত্বে ভোলাতে গণজোয়ার। আগামী নির্বাচনে সাম্প্রদায়িক শক্তি জামায়াতে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা। নিবন্ধন বাতিল হওয়ার পরও যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দলের 22 জনকে ধানের শীষ প্রতীক দেয়ায় বিএনপি ও ঐক্যফ্রন্টের সমালোচনা করেন তারা। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে 11 জাতীয় সংসদ নির্বাচন ও করণীয় শীর্ষক এক গোল টেবিল আলোচনায় অর্থনীতিবিদ MM আকাশ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার একথা বলেন। জামাতে ইসলামের 25 জন তারা জয়লাভ করুক, একজনও জয়লাভ করুক চাইব না, এবং আমরা নিশ্চয়ই অভিযুক্ত করব বিএনপিকে যে তারা ধানের শীষ প্রতীক কেন জামাতকে দিলেন। আমরা নিশ্চয়ই ইলেকশন কমিশনারকে অভিযোগ করব যে নিবন্ধন বহির্ভূত একটা দল কিভাবে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে। আমরা চাইবো যে আমাদের আশেপাশের মানুষদের সঙ্গে যখন আমাদের দেখা হয় তাদেরকে বলবো যে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন, কিন্তু অবশ্যই যেন সাম্প্রদায়িক শক্তিকে বা জামাত রাজাকার এদেরকে ভোট না দেন। ISI এর সঙ্গে জামায়াত নেতাদের নিয়মিত যোগাযোগের খবর প্রায়ই আসছে গণমাধ্যমে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন বিষয়টি জামায়াতের জন্য নতুন না হলেও নির্বাচন সামনে রেখে এ যোগাযোগ উদ্বেগজনক। ISI এর অর্থায়নে নির্বাচনের আগে পরিস্থিতি অস্থিতিশীল করে তোলার শঙ্কা জানালেন অনেকে। পাকিস্তানের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা ISI এর সঙ্গে জামায়াত নেতাদের ঘনিষ্ঠতা সাম্প্রতিক সময়ে বাড়ার বিষয়টি কয়েকদিন ধরে আলোচনায় রয়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ISI এজেন্টরা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে জেদ্দায় বৈঠক করেছেন। দুবাইয়ে আরেকটি বৈঠকে যে কোনো মূল্যে বিএনপির সঙ্গে জোট টিকিয়ে রাখার আশ্বাস দেন শফিকুর রহমান। দুবাইয়ে অবস্থানরত ISI এজেন্ট শহীদ মেহমুদ জামায়াতের সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করেন। এমন অবস্থায় নিরাপত্তা বিশ্লেষক আব্দুর রশিদ বলছেন, বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে জামায়াতের শেষ সুযোগ আগামী নির্বাচন। সেজন্য যে কোনোভাবে ISI এর সহযোগিতা পেতে চায় তারা। জামাতকে পাকিস্তান মনে করে তাদের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ বন্ধু। এটি যদি রাজনৈতিক স্পেস যদি হারিয়ে ফেলে তাহলে তো এই অপশক্তিটাকে সে আর ব্যবহার করতে পারবে না। তো এই জন্য সেটাকে বাঁচিয়ে রাখতে চায়। এই বাঁচিয়ে রাখার প্রক্রিয়ায় তো চলছে। জামাত তো ডুবন্ত, এই ডুবন্ত জামাতকে বাঁচিয়ে রাখার জন্য তো এবারকার নির্বাচনী প্রক্রিয়ার ভিতরে আমরা তো ওই কৌশলই দেখতে পাচ্ছি। ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলছেন, জামাতের সঙ্গে ISI এর যোগাযোগ নতুন নয়, তবে নির্বাচনে ISI এর আর্থিক সহায়তায় পরিস্থিতি অস্থিতিশীল করে তোলার চেষ্টা করবে জামায়াত। নির্বাচনে জামাত যদি পরিষ্কার বোঝে জামাত বিএনপি জোট যে তারা জিততে পারবে না, তারা যে কোনো ধরনের সহিংসতার পথ তারা বেছে নিতে পারে, এবং এইটার ব্যাপারে আমরা উদ্বিগ্ন এবং এই কথাগুলো বলবার জন্য সারা দেশে আমরা ঘুরে বেড়াচ্ছি। জামাতের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদির পুত্র হায়দার ফারুক মওদুদি লাহোরে এই মওদুদির বাড়িতে বসেই আমাকে বলেছেন যে জামাত কিভাবে কখন থেকে IS এর কাছ থেকে টাকা নেয়। গণমাধ্যমে প্রকাশিত তথ্যে আরো জানা যায়, ISI এর নীতি নির্ধারণী কর্মকর্তা জাভেদ মেহেদি জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার পরামর্শ দিয়ে বিএনপিকে বলেছেন, ভবিষ্যতে আরো বড় খেলার জন্য এই জোট টিকিয়ে রাখা জরুরি। বগুড়ায় বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় 6 জন আহত হয়েছেন। এদিকে বাগেরহাটে আওয়ামী লীগের একটি নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে বগুড়া 1 আসনের বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম তার গাড়ি বহর নিয়ে সোনাতলায় নির্বাচনী প্রচারণা চালান। এ সময় চরপাড়া এলাকায় আওয়ামী লীগ প্রার্থী আব্দুল মান্নানের সমর্থকরাও প্রচারণা চালাচ্ছিলেন। পরে
উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়, এতে 6 জন আহত হন। এক পর্যায়ে পুলিশ ও বিজিবি তাদের বাধা দিলে গাড়ি ভাঙচুর করা হয়। এছাড়া আরও 8টি মোটরসাইকেলে আগুন ও 6টি দোকান ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে 12 রাউন্ড রাবার বুলেট ছোড়ে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে বাগেরহাট 2 আসনের সুতাল গ্রামে আওয়ামী লীগ প্রার্থী শেখ সারহান নাসের তন্ময়ের একটি নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিএনপি জামায়াত প্রার্থীর সমর্থকদের দায়ী করেছেন দলের নেতাকর্মীরা। পরে অভিযান চালিয়ে অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে 3 জনকে আটক করেছে পুলিশ। চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের মিছিলে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে গুরুতর আহত যুবলীগ কর্মীকে যশোর মেডিকেলে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জীবননগর উপজেলার হাসাদহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দলীয় প্রার্থীর পক্ষে মিছিল বের করে ইউনিয়ন আওয়ামী লীগ। হঠাৎ মিছিল লক্ষ্য করে 3টি ককটেল নিক্ষেপ করে কয়েকজন দুর্বৃত্ত। এতে যুবলীগ কর্মী রিঙ্কু মিয়া গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন সহকর্মীরা। অবস্থা গুরুতর হয় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দেখছেন প্রবাসের সময়। আরএফএল এর রেইনবো পেইন্টস ছড়াও জীবনের রং। গোপালগঞ্জে বাসের ধাক্কায় 3 হুইলার যান মাহেন্দ্রর 12 যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের 4 জন রয়েছেন। আহত হয়েছেন অন্তত 25 জন। একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়েই দুর্ঘটনা হয় বলে জানায় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা। জেলা প্রতিনিধি SM আমির হামজার তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। 2 নাতি নাতনি ও মেয়ে মেঘলাকে নিয়ে গোপালগঞ্জ থেকে একটি মাহেন্দ্রতে মেয়ের বাড়িতে ফিরছিলেন রেনু বেগম, কিন্তু পথে সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল সবকিছু। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা থেকে গোপালগঞ্জ যাচ্ছিল গোল্ডেন পরিবহনের একটি বাস। হরিদাসপুর এলাকায় মাহেন্দ্রটিকে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মাহেন্দ্রটিকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই 12 জন নিহত হন। আমার মেয়ে মরিয়াম, আমার ছেলে নয়ন, আমার শাশুড়ি, আমার শালি, সব আমার ভাই, সব আপনজন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গোল্ডেন লাইনের একটা বাস গোপালগঞ্জমুখী ছিল, আর মহেন্দ্র যাচ্ছিল অপোজিট দিকে, অর্থাৎ ঢাকামুখী। মোটরসাইকেলকে সেভ করতে যে যতটুকু জানলাম, দুর্ঘটনা পতিত হয়েছে। দুর্ঘটনায় আহতদের চিকিৎসার পাশাপাশি নিহতদের প্রত্যেকের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানালেন জেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা। সর্বাত্মক সহযোগিতা করব জেলা প্রশাসনের পক্ষ থেকে। ইতিমধ্যে আমি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি নিহতদের পরিবারদের তালিকা করতে, এবং সেই অনুযায়ী আমরা সর্বোচ্চ সহযোগিতাটুকু তাদের করব। দুর্ঘটনার পর থেকে বাস চালক ও হেলপার পলাতক রয়েছে। সময় সংবাদ, গোপালগঞ্জ। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরতে বিশেষ পাসের ব্যবস্থা থাকলেও নানা শর্তের কারণে সেই সুবিধা নিতে পারছেন না বহু বাংলাদেশি শ্রমিক। অভিবাসন বিভাগে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ করেছেন অনেকে। এই অবস্থার জন্য মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগকে দায়ী করেছেন বাংলাদেশ দূতাবাস। বিস্তারিত মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে। মালয়েশিয়ায় অবস্থানরত সকল অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার কর্মসূচি 3+1 প্রকল্পটির মেয়াদ শেষ হয়েছে গত 31 আগস্ট। তারপর থেকে মালয়েশিয়া জুড়ে শুরু হয় চিরুনি অভিযান। এই অভিযানের কারণে অনেক অবৈধ অভিবাসী দেশে ফেরত যাওয়ার ইচ্ছা থাকলেও ইমিগ্রেশন বিভাগ থেকে পাচ্ছেন না স্পেশাল পাস। এতে করে অনেক অবৈধ অভিবাসীকে পড়তে হচ্ছে বিপাকে। অভিবাসন বিভাগ অক্টোবর থেকে পুনরায় স্পেশাল পাস চালু করলেও জুড়ে দেওয়া হয়েছে নানা শর্ত। নতুন এই নিয়মে স্পেশাল পাস নিতে কয়েকটি ক্যাটাগরি অনুযায়ী জরিমানা পরিশোধ করতে হবে। তবে এই জরিমানা দেওয়ার পরও অনেকের অভিযোগ ইমিগ্রেশন থেকে স্পেশাল পাস পাচ্ছেন না তারা। এখান থেকে ট্রাভেল পাস দিতেছে ঠিক আছে, কিন্তু ইমিগ্রেশনে যে আমরা দেখতে পাচ্ছি যে ওখানে আমাদের স্পেশাল পাস দিতেছে না। গিয়ে দেশে চিকিৎসা করলি, তার অপারেশন করলি মনে করেন 80,000-90,000 রিঙ্গিত লাগবে মালাই টাকা। এই টাকা আমার দ্বারা সম্ভব না, আমার বন্ধুদের দ্বারা সম্ভব না। যে সকল অবৈধ অভিবাসীরা নদীপথে মালয়েশিয়ায় প্রবেশ করেছে অথবা দেশটির অভিবাসন দপ্তরে কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই, তাদের 2900 রিঙ্গিত জরিমানা দিতে হবে।
অনেকে আবার অসুস্থ হয়ে মেডিকেল সার্টিফিকেট, বাংলাদেশ হাইকমিশন থেকে ট্রাভেল পাস সহ সংশ্লিষ্ট কাগজপত্র নিয়ে ইমিগ্রেশন অফিসে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত স্পেশাল পাস না পেয়ে ফেরত আসছে বলে অভিযোগ উঠেছে। দেশে যাইতে পারতেছে না, এটা আমি কি বলবো, আমাদের এখানে ট্রাভেল পাস তো নেওয়ার কোনো ই নেই, কিন্তু এটা হচ্ছে যদি ইমিগ্রেশনের জটিলতা থাকে, তাদের কোনো আইনে কোনো কিছুই থাকে। বর্তমানে দেশটিতে প্রায় 12 লাখেরও বেশি বাংলাদেশির বসবাস, এর মধ্যে প্রায় 2 লাখ কর্মী অবৈধ। গত 2.5 বছরে প্রায় 3000 অবৈধ বাংলাদেশিকে গ্রেপ্তার করে দেশটির ইমিগ্রেশন বিভাগ। অবৈধ হওয়া এসব শ্রমিকরা পুনরায় দেশে ফেরার সুযোগ পেলেও ইমিগ্রেশন বিভাগ থেকে কাঙ্ক্ষিত স্পেশাল পাস না পাওয়ায় দেশে ফেরত যেতে পারছেন না অনেকেই। তাদের প্রত্যাশা, বাংলাদেশ হাইকমিশন যদি দেশটির অভিবাসন বিভাগের সাথে স্পেশাল পাস বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে শিথিল ও সহজতর করে, তাহলেই উপকৃত হবে এসব শ্রমিকরা। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শীত উপেক্ষা করে নির্বাচনী প্রচারণার মাঠে প্রার্থী ও সমর্থকরা। ভোটারদের মন জয় দেয়া হচ্ছে প্রতিশ্রুতি আর অঙ্গীকার। যুদ্ধাপরাধীদের নিয়ে সরকার গঠন করলে মুক্তিযুদ্ধের চেতনার মর্যাদা থাকবে না, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে পুলিশের সাবেক 88 কর্মকর্তার একাত্মতা। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার শেষ চেষ্টা করছে সরকার, অভিযোগ বিএনপির। হাইকোর্টের আদেশে প্রার্থিতা বাতিল হওয়া 8 আসনে নতুন তফসিল দাবি। জামায়াত প্রার্থীদের বিষয়ে আগামী 2 কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত, জানালেন ইসি সচিব। সব বাহিনী এখন ইসির নিয়ন্ত্রণে, বললেন আইজিপি। এবং আইএসআই এর সঙ্গে জামায়াত নেতাদের যোগাযোগ নতুন না হলেও উদ্বেগজনক, দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়ার ছক কষা হচ্ছে, শঙ্কা নিরাপত্তা বিশ্লেষকদের। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।